নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন অথবা ভালো থাকার চেষ্টা করছেন। আজকে আমার ব্যক্তিগত জীবনে একটু খুব আনন্দের দিন। আজকে আমি আমার 50তম ইউটিউব ভিডিওটি আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে এরকম একটি প্রায় অসম্ভব কাজ আমার দ্বারা সম্ভব হয়েছে, এটা ভাবতে পেরে আমার ভালো লাগছে। এই বিশেষ দিনে আমি আপনাদের আমার একজন বিশেষ প্রিয় মানুষ, আমার একজন ভালোবাসার জন, আমার একজন প্রিয় কবির কবিতা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। হ্যাঁ, আমি কবি প্রভাত চৌধুরীর কথা বলছি। কবি প্রভাত চৌধুরী আমার জীবনে শুধুমাত্র একজন প্রিয় কবি নন, একজন প্রিয় মানুষ। শুধু প্রিয় মানুষ নন, একজন প্রিয় অভিমুখ। বাংলা সাহিত্যে এরকম অগ্রজ খুব কম আছে বলেই আমি মনে করি, আমি বিশ্বাস করি। আমার জানার পরিধির মধ্যে খুব কম মানুষকে, কম সম্পাদককে দেখেছি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একজন তরুণ কবিযশ প্রার্থীকে প্রায় নিজের দায়িত্বে জোর করে পাদপ্রদীপের আলোর নিচে এনে তুলেছিলেন। প্রভাত চৌধুরী আমাকে ঠাকুরনগরের সেই আমাদের গ্রামীণ জীবন থেকে বাংলা সাহিত্যের একটা বিরাট প্রেক্ষাপটের মধ্যে নিয়ে এসেছিলেন। আমার ইচ্ছা বা তাগিদ কোনোটাই প্রায় ছিল না। একবার হঠাৎই প্রায় মজার ছলে কবিতা পাখিকে আমি 5টি কবিতা পাঠিয়েছিলাম। আমার দিক থেকে সক্রিয়তা বলতে এটুকুই ছিল। তারপরের সামগ্রিক ইতিহাস প্রায় 20 বছরের ইতিহাস সবটাই তার দ্বারা নির্মিত হয়েছে। আমাকে যে স্বাধীনতা, আমাকে যে ভালোবাসা, আমাকে যে প্রশ্রয় তিনি দিয়েছেন, সেটা আমার জন্য আশীর্বাদ স্বরূপ। ফলে তার জন্য কিছু করতে পারা আমার কাছে সত্যিকার অর্থে তার সেই কাজের প্রতি, তার সেই ভালোবাসার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি যদি এটুকু বলেই থেমে যাই, তাহলে প্রভাত চৌধুরী এই নামটির প্রতি অন্যায় করা হবে। প্রভাত চৌধুরী এই ব্যক্তিগত পরিসরের অনেক ঊর্ধ্বের একজন মানুষ। আমি যে অনুভূতির কথা বলছি, 1990 সালের পরবর্তীকালের অনেক তরুণ কবির শুধু নয়, অনেক তরুণ লেখকের, অনেক মানুষের মনের কথা।
নিজের দায়িত্বে তিনি তুলে এনেছেন, তুলে আনছেন অনেক কবি সাহিত্যিককে, অপরিচয়ের আড়ালে যারা হারিয়ে যেতেই পারত বা পারতেন। হ্যাঁ, প্রভাত চৌধুরী এই নামটি বললে তার সাথে সাথে আরেকটি যে নাম উচ্চারিত হয় সেটা হচ্ছে কবিতা পাক্ষিক। পৃথিবীর ইতিহাসে সাপ্তাহিক কবিতাপত্র হিসেবে এত দীর্ঘকাল আর কোনো পত্রিকা প্রকাশিত হয়েছে কি না আমার জানা নেই। এই কবিতা পাক্ষিক পত্রিকার অনুষঙ্গেই আরেকটা শব্দ আসে, আরেকটা ইতিহাস আসে, সেটা হচ্ছে পোস্ট মডার্ন ইতিহাস। আপনারা জানেন পোস্ট মডার্ন এই শব্দবন্ধটির দুটি বাংলা প্রতিশব্দ প্রচলিত আছে, একটা উত্তর আধুনিকতা এবং আরেকটা অধুনান্তিকতা। আপনাদের জানিয়ে রাখি, পোস্ট মডার্নিজম কিন্তু উত্তর আধুনিকতা নয়। আমরা যে পোস্ট মডার্নিজমের কথা বলি তার যে ভাব, তার যে অনুষঙ্গ, তার যে দার্শনিক প্রেক্ষাপট, তার সঙ্গে এর মিল তো কোথাও নেই, বরং সত্যিকার অর্থে বিরোধিতা রয়েছে। মডার্নিজমের বিরুদ্ধেই বা মডার্নিজমের বিপরীত যে স্রোতটি জেগে উঠেছিল সেটা পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজম যাকে প্রখ্যাত দার্শনিক প্রবাল দাশগুপ্ত এই উত্তর আধুনিকতার থেকে আলাদা করার জন্য যে নামকরণটি করেছিলেন, যে প্রতিশব্দটি সৃষ্টি করেছিলেন, সেটা হচ্ছে অধুনান্তিকতা। দুটি শব্দের মূলে অধুনা থাকলেও দুটির প্রকরণ, দুটির দৃষ্টিভঙ্গি, দুটির গঠন প্রক্রিয়া সম্পূর্ণই আলাদা। আমি সেই তাত্ত্বিক আলোচনার মধ্যে না গিয়েও বলতে পারি, রেডিও যে ভাষায় কথা বলে সে ভাষায় টিভি কথা বলে না। টিভি যে ভাষায় কথা বলে সেই ভাষায় কম্পিউটার বলে না। কম্পিউটার যে ভাষায় কথা বলে সেই ভাষায় স্মার্টফোন কথা বলে না। এই যে মানুষের আবিষ্কার, মানুষের দৃষ্টিভঙ্গির যে পার্থক্য, মানুষের জগৎকে জানার যে আয়ুধ, জগৎকে জানার যে অস্ত্রশস্ত্র, তার যে পার্থক্য, তার যে দৃষ্টিভঙ্গি, তাই বদলে দেয় আমাদের ভাষাকে, আমাদের ভাবনাকে, জীবন দৃষ্টিকে। সমীর রায়চৌধুরী বাংলা ভাষা সাহিত্যের একজন বিশিষ্ট তাত্ত্বিক, একজন বিশিষ্ট কবি। আমি যতদূর জানি তার হাত ধরেই বাংলা সাহিত্যে, অন্তত বাংলা কবিতায় পোস্ট মডার্ন চিন্তা ভাবনা প্রবেশ করেছিল। সমীর রায়চৌধুরী দেখেছিলেন, খেয়াল করেছিলেন কবি প্রভাত চৌধুরীর কবিতার মধ্যে পোস্ট মডার্ন যে চিহ্নগুলি প্রকটভাবে ফুটে উঠছে, সেই জায়গা থেকে, সেই ভাবনা থেকেই তিনি প্রভাত চৌধুরীকে বলেছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম পোস্ট মডার্ন কবি। আমরা জানি সমীর রায়চৌধুরী, মলয় রায়চৌধুরী, এরকম আরও অনেক কবি পোস্ট মডার্ন কবিতার এক একজন বড় দিকপাল। আমরা কোনো রকম তাত্ত্বিক জ্ঞান ছাড়াই
পোস্ট মডার্ন সম্পর্কে প্রথম জানতে পারি কবিতা পাক্ষিকেরই পাতা থেকে, বিশেষ করে আমরা যারা কবি সাহিত্যিক তারা। প্রথম দিকে পোস্ট মডার্নিজম সম্বন্ধে, অধুনান্তিকতা সম্বন্ধে আমাদের সত্যিকার অর্থে কোনো বোধই ছিল না। এখনো যে সেটা আয়ত্ত করতে পেরেছি সেটা নয়, তবু একটা কালখণ্ডের মধ্যে দিয়ে যেতে যেতে, একটা সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের কবিতার শরীরে, আমাদের সাহিত্যের শরীরে যে আঁচড়গুলো রয়ে যায় তা থেকে তাকে অনেকটাই চেনা যায়। অন্তত আমি তো চিনতে পেরেছি, আমার মতো করে চিনতে পেরেছি। প্রভাত চৌধুরীর কবিতা পড়ে, পরবর্তীকালে সমীর রায়চৌধুরীর কবিতা পড়ে, মলয় রায়চৌধুরীর কবিতা পড়ে আমরা যারা শিক্ষানবিশ কবি ছিলাম তারা বুঝতে পেরেছিলাম এক নতুন ভাষা এভাবেই আসে, নতুনভাবে জীবনকে দেখার প্রক্রিয়া। আমরা অনেকটা না বুঝে খানিকটা আন্দাজ করে ঢুকে পড়েছিলাম এই আপ টু ডেট কবিতার জগতে, আপ টু ডেট নির্মাণের জগতে। প্রভাত চৌধুরীর কবিতা পড়ে আমরা বুঝতে পেরেছিলাম কবিতা নিয়ে একজন কবি কতদূর খেলা করতে পারেন, কতদূর পৌঁছে দিতে পারেন কাব্য ভাষাকে। জীবনানন্দ দাশের পরে আমি সেই অর্থে দেখিনি যে একজন কবির ভাষা কি মারাত্মকভাবে পরবর্তী প্রজন্মকে গ্রাস করতে পারে। আমি অনেক কবি সাহিত্যিককে দেখেছি, তারা খুব দ্রুত প্রভাত চৌধুরীর কবিতার শব্দবন্ধ, কবিতার বাক্য গঠন এবং সবচেয়ে বড় কথা বাচনভঙ্গি দ্বারা ভয়ানকভাবে প্রভাবিত হয়েছেন। বিনয় মজুমদারের কবিতায় কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে সেই প্রবণতা দেখলেও আমার ব্যক্তিগত জীবন পরিধির মধ্যে প্রভাত চৌধুরীর কবিতা দ্বারা অনেককেই প্রভাবিত হতে দেখেছি। ফলে প্রভাত চৌধুরীর কবিতা পড়তে যাওয়া একদিক দিয়ে ভয়ানকও বটে। সতর্ক না থাকলে পরে প্রভাত চৌধুরীর কাব্যকলা আমাদেরকে ছুরি মারতে পারে। তবু পড়তে হয় আমাদের, না পড়ে উপায় নেই। আজকে আমি আপনাদের সামনে প্রভাত চৌধুরীর একটা কবিতা পড়ে আপনাদের দেখাতে চাইব প্রচলিত কবিতার বাচনভঙ্গি, কাব্যশৈলী থেকে পোস্ট মডার্ন কবিতার বাচনভঙ্গি, কাব্যশৈলী কতটা আলাদা। আমার একটা জিনিস মনে হয়েছে, আমি নিজেকে বারবার করে এটুকু বোঝাই, সময়ের গতিচিহ্ন আমি যদি না বুঝতে পারি তাহলে আমি পিছিয়ে পড়ব, তাতে সময়ের কিছু যায় আসবে না। অতএব আমাকে এগোতে হবে। প্রভাত চৌধুরীর কবিতা আমাকে সেভাবেই অনুপ্রাণিত করে। আজকে আমি আপনাদের প্রভাত চৌধুরীর সাক্ষাৎকার সিরিজের একদম প্রথম কবিতাটি পাঠ করে শোনাব। সাক্ষাৎকার প্রসঙ্গ উঠলেই আমার মনে পড়ে একবার এক চন্দ্রগ্রহণের রাতে আমি জনৈক বালিশের সাক্ষাৎকার নিয়েছিলাম। শুধু বালিশ নয়, তার ওয়ার, তুলো, এমনকি তুলো বীজেরও সাক্ষাৎকার নিয়েছিলাম। এবং জেনে অবাক হয়েছিলাম বালিশের জন্ম নক্ষত্র থেকে তুলোর জন্ম নক্ষত্র
কয়েক হাজার মাইলের ব্যবধানে অবস্থান করে। এমনকি তুলো এবং তুলোবীজের জন্মপত্র এক নয়। ওয়ারের কথা আর নাই বা তুললাম। তো আমার সেই সব সাক্ষাৎকার আমি আজও আমার নিজস্ব টেপ রেকর্ডারে ধরে রেখেছি। আপনারা শুনতে চাইলেই শুনিয়ে দেব। তবে কথা দিতে হবে, সেই সব সাক্ষাৎকার কোনো ক্রীড়া সাংবাদিক যেন জানতে না পারে। জানতে পারলেই বালিশ, ওয়ার, তুলো, এমনকি তুলোবীজকেও নির্বাসনে পাঠিয়ে দেব। কবিতাটি শুনলেন আপনারা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারলেন মডার্ন কবিতা থেকে, আধুনিক কবিতা থেকে পোস্ট মডার্ন কবিতার চাল চলন কতখানি পার্থক্য। পোস্ট মডার্ন বাংলা কবিতার 3টি সংকলন আছে। একটা প্রভাত চৌধুরী সম্পাদিত পোস্ট মডার্ন বাংলা কবিতা। বাংলা ভাষায় পোস্ট মডার্ন বাংলা কবিতা সংকলনটি একটি আশ্চর্য মাইল ফলক। আমার মনে হয় বুদ্ধদেব বসু সম্পাদিত বা বুদ্ধদেব বসু প্রকাশিত আধুনিক বাংলা কবিতা সংকলনটি বাংলা সাহিত্যে যে ভূমিকা, পোস্ট মডার্ন বাংলা কবিতার ক্ষেত্রে, অধুনান্তিক বাংলা কবিতার ক্ষেত্রে পোস্ট মডার্ন বাংলা কবিতা সংকলনটিও সমান গুরুত্বের দাবি করে বলে আমি মনে করি। যদি আমার এই এপিসোডটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। নতুন যে বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই চ্যানেলটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করি যে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমার ভিডিও প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন যায়। আর যদি মনে করেন বাংলা কবিতা নিয়ে আরও বেশি প্রচার হওয়া দরকার, বাংলা কবিতা, বাংলা ভাষার আরও বেশি প্রসার দরকার, তাহলে অবশ্যই শেয়ার করুন। যত বেশি শেয়ার করবেন তত বেশি করে আমরা মানুষের শিল্পের প্রতি, সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি করতে পারব। আর সবশেষে অনুরোধ করি, ভালো থাকবেন, শিল্পে থাকবেন, সংস্কৃতিতে থাকবেন।